জিপটা চালাচ্ছিল অখিল ঘোষ নিজেই। আজকে গাড়িটা তার নিজেরই চালাবার দরকার ছিল। পাহাড়ের এই পথটুকু বেশি নয়, সব মিলিয়ে হয়তো মাইল কুড়িক হবে, কিন্তু এই 20 মাইল পথের প্রতিটি ইঞ্চিতে সতর্ক থাকতে হয় ড্রাইভারকে। 100-150 গজ দূর দূরেই ইংরেজি জেট হরফের মতো এক একটা ভয়ঙ্কর বাঁক। সে বাঁকের মুখে সামান্য অসাবধান হলেই মৃত্যু, অবধারিত মৃত্যু। একদিকে রুক্ষ জংলা পাহাড়, তার বুক চিরে লক্ষ্মীছাড়া ঝর্ণা। সেসব ঝর্ণার অধিকাংশরই জল অস্বাস্থ্যকর। এক অঞ্জলি খেলেই হিল ডায়রিয়া। পাহাড়ের গা বেয়ে বুনো কলার ঝাড় আর ফার্নের ঝোপ। রাস্তার আর একদিকে 400-500 ফুট সোজা খাত। কলাবনের ভেতর দিয়ে অনেক নিচে নদীর সাদা জল থেকে থেকে চিকচিক করে উঠছে। অখিল ঘোষ ভাবছিল, যা করবার সে এখনই করতে পারে, এই মুহূর্তে। কি আর হবে, একখানা জিপ গাড়ি পাথরে পাথরে গোটা কয়েক ডিগবাজি খেয়ে 500 ফুট নিচে আছড়ে পড়বে। ইতস্তত ছড়িয়ে থাকবে 3টে মৃতদেহ, 3টে রক্তাক্ত অবয়বহীন মাংসের পিণ্ড। হয়তো দুর্গম পাহাড়ি জঙ্গলের ভেতরে সে অপঘাতের খবর লোকে জানতেও পারবে না। শুধু টের পাবে তারা, যাদের চোখের দূরবীক্ষণী দৃষ্টিতে পৃথিবীর ক্ষুদ্রতম শবও এড়িয়ে যায় না। শেষকৃত্য করবার দায়িত্ব নেবে তারাই, শকুনেরা। অখিল ঘোষ জানে তার স্ত্রী অলকা তাকে কোনোদিন ভালোবাসেননি। 48 বছর বয়সে 23 বছরের অলকাকে বিয়ে করবার সময়ই একথা তার ভাবা উচিত ছিল। আরও ভাবা উচিত ছিল উজ্জ্বল সুশ্রী সঞ্চারিণী লতার মতো অলকার পাশে সে কি বীভৎস রকমের রসাভাস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুপুরুষ ভাবার মতো মোহগ্রস্ত হওয়ার জন্যেও যে সামান্য উপকরণটুকু দরকার, অখিল ঘোষ তা থেকেও নির্মমভাবে বঞ্চিত। গায়ের রং নিগ্রোর মতো কালো, চ্যাপ্টা ঠোঁট, চোখ দুটো সাদা মার্বেলের মতো ঠেলে বেরিয়ে এসেছে। তাদের উপর লাল লাল কয়েকটা শিরা। এককালে ভালো ফুটবল খেলতো, এখন পেটে চর্বি জমে সারা শরীরটাই ফুটবলের মতো গোল হয়ে গেছে। আইএ ক্লাসে 3বার ফেল করে সে সরস্বতীর কাছ থেকে বিদায় নিয়েছিল। অলকা মদ খাওয়াটাকে ঘৃণা করে, অথচ সপ্তাহে অন্তত 3 দিন ক্লাব থেকে মাতাল হয়ে বাড়ি ফেরে অখিল ঘোষ। অলকা তাকে ভালোবাসেনি, ভালোবাসেন না, কোনো কারণ নেই ভালোবাসার। তবে বিয়ে করেছিল কেন? নিজে করেনি, তার গরিব বাপ বিয়ে দিয়েছিল। 2.5 বছর আগেকার সব কিছু মনে আছে অখিল ঘোষের, এতটুকু ভোলেনি। মনে আছে শুভদৃষ্টির সময়ে অলকা প্রথম দেখেছিল তাকে, আর সঙ্গে সঙ্গেই আতঙ্কে চোখ বুজে কাঠ হয়ে বসেছিল। ফুলশয্যার রাতেও চোখ আর সে খোলেনি। আদরে সোহাগে এক টুকরো কাঠের ভেতরে প্রাণ সঞ্চার করবার পণ্ডশ্রম করেছিল অখিল ঘোষ। সেই দিন থেকেই অখিল ঘোষ সব জানত। 2-এর পরে 3, 3-এর পরে 4, সমস্ত পরপর সাজানো। ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। কি আছে তার? টাকা, কাঠের ব্যবসা, চায়ের ব্রোকারি, বাড়ি গাড়ি, দিলদরিয়া খরচ। সেদিনও অলকাকে একটা হীরের আংটি এনে দিয়েছে কলকাতা থেকে। তার দাম 4000 টাকা। দিতে হয় তাই দেওয়া। হয়তো একটা ক্ষীণ আশাও থাকে, অলকা খুশি হবে। তার কুৎসিত মুখটা হয়তো কিছুক্ষণের জন্যেও তত আর বীভৎস বোধ হবে না অলকার। কিন্তু পরক্ষণেই মনে হয় এ অপব্যয়ের কোনো দরকার ছিল না। টাকা দিয়ে পেশাদারি প্রেম কিনতে পাওয়া যায়। হয়তো কুরূপ কুৎসিতা সত্ত্বেও সুন্দরী পরস্ত্রীর অনুগ্রহ দৃষ্টি লাভ করা চলে, কিন্তু নিজের স্ত্রীকে জয় করা যায় না। সংসারে নিজের স্ত্রীর ভালোবাসা পাওয়া বোধ হয় সবচাইতে কঠিন। অভ্যাসের মধ্য দিয়ে পরস্পরকে স্বীকার করে নেওয়া যায়, চুক্তি করা চলে, কিন্তু সেই আশ্চর্য জিনিস যা আলোর মতো স্পষ্ট কোনো রূপ নেই, অথচ যার জ্যোতির্ময় ব্যাপ্তি, যা শান্ত অন্ধকারের মতো,
যার শীতল বিশ্রামের ভেতরে সমস্ত স্নায়ুগুলো গভীর শান্তিতে ঘুমিয়ে পড়তে চায়? অনিচ্ছুক দাম্পত্য জীবনের ভেতরে তাকে কোথায় পাওয়া যাবে? অখিল ঘোষ আর একটা বিপজ্জনক রেট পার হলো। কাল রাত্রে জোরালো বৃষ্টি হয়েছে এক পশলা। সামনের উঁচু পাহাড়টার নীল কাজল চূড়োর উপরে রকের ছেঁড়া ছেঁড়া পালকের মতো কয়েক টুকরো মেঘ থমকে আছে এখনো। কয়েকটা মরা ঝর্ণা সেই বৃষ্টিতে প্রাণ পেয়েছে। ফার্নের ঝোপের ভেতরে দিয়ে দু একটা জলের ধারা পথটার উপরে আছড়ে পড়ছে। চাকার তলা থেকে দুধারে তীরের মতো জল ঠিকরে গেল একরাশ। পেছন থেকে প্রতাপের গলা শোনা গেল, আর কতটা রাস্তা অখিলদা? আরও 5 মাইল। অখিল ঘোষ সংক্ষেপে জবাব দিল। একটা সিগারেট দেব? দে। প্রতাপ সিগারেট এগিয়ে দিল। পেছনে বাঁ হাত বাড়িয়ে সেটা এনে ঠোঁটে লাগালো অখিল। গাড়ি আস্তে আস্তেই চলছিল। স্পিড আরও কমে এলো। সিট ছেড়ে উঠে সামনে ঝুঁকে পড়ে প্রতাপ লাইটার জেলে ধরল অখিলের মুখের সামনে। গাড়ি চলল। বাহিরের কুয়াশা মেশানো হওয়ায় সিগারেটের ধোঁয়া ছড়িয়ে দিতে দিতে অখিল ঘোষ ভাবতে লাগলো, অনেক দিন আগে সে একটা গোয়েন্দা উপন্যাস পড়েছিল। তাতে খুনি একটা সিগারেট খেতে দিয়েছিল তার বন্ধুকে। সেই সিগারেটের তামাকের মধ্যে কি যেন বিষাক্ত জিনিস মেশানো ছিল। দুটো টান দিয়েই হার্ট ফেল করেছিল লোকটা। প্রতাপও যদি তাই করে, যদি এই নির্জন পাহাড়ি রাস্তায় এমনি করে পথের কাঁটা সরিয়ে দেয়। কিন্তু প্রতাপ তা করবে না। এই পথের উপর হঠাৎ যদি স্টিয়ারিং ছেড়ে দিয়ে অখিল ঘোষ এলিয়ে পড়ে, তারপর গাড়ির অবস্থা কি হবে সেটা অনুমান করা শক্ত নয়। 500 বা 600 ফুট নিচে 3টে পিণ্ডাকার মাংসপিণ্ড। তাদের খবর কেউ জানবে না হয়তো। হয়তো বহুদিন পরে অনেক খুঁজে ভাঙা মোটরটার ধ্বংসাবশেষ আবিষ্কার করবে কেউ। আর তাদের শেষকৃত্য করবে আকাশের অনেক উপরে কয়েকটা কালো কালো রেখার মতো যাদের ডানাগুলো ভেসে বেড়াচ্ছে, শকুনের পাল। অখিল ঘোষের মৃত্যু হয়তো কামনা করতে পারে প্রতাপ, কিন্তু নিজের নয়। আরও বিশেষ করে অলকা যখন তারই পাশে বসে আছে। এখন পৃথিবীটাকে বেশি ভালো লাগছে প্রতাপের। এই শ্রীহীন রুক্ষ পাহাড়কে, বুনো কলার জঙ্গলকে, হলদে হয়ে আসা ডোরাদার বাঘের মতো দেখতে কুয়াশা মাখানো ফার্নের ঝোপকে, কতগুলো সাদা সাদা সাপের মতো আঁকাবাঁকা ঝর্ণার রেখাকে, আর কলা বনের ফাঁকে ফাঁকে নিচের চকিত রূপলি ঝলককে। আপাতত প্রতাপের কাছে পৃথিবীটা দেখার জন্যে, খুশি হওয়ার জন্যে, আর বেঁচে থাকবার জন্যে। কিন্তু মিথ্যে কেন সে এমনভাবে সন্দেহ করছে প্রতাপকে? অখিল ঘোষ জানে প্রতাপের মন নির্মল, নিষ্কলঙ্ক। দূর সম্পর্কের জ্ঞাতি ভাই সে। বিএ পাস করে বেকার ঘুরছিল কলকাতায়। অখিলই তাকে ডেকে এনে নিজের কাঠের কারখানার ভার দিয়েছে। সুস্থ, স্বাভাবিক, চরিত্রবান ছেলে। অলকার সম্পর্কে কোনো অন্যায় চিন্তা তার মনের কোথাও নেই। প্রতাপের উজ্জ্বল স্বচ্ছ দৃষ্টিতেই তার ভিতরের চেহারা ধরা পড়ে। তাকে চিনতে সময় লাগে না। তবে কি অলকা? না, তাও নয়। অলকা অখিল ঘোষকে ভালোবাসে না, কিন্তু তার আত্মমর্যাদা আছে, রুচি আছে, শালীনতা আছে, কর্তব্যের বোধ আছে। প্রতাপের মনে যদি কোথাও পাপ থাকতো, তাহলে অলকাই সবচাইতে আগে তাকে বাড়ি থেকে বিদায় করে দিত। অখিল ঘোষের কিছুই করবার দরকার হতো না। অখিলকে সে যে চোখেই দেখুক, বাঙালি মেয়ের সংস্কার সম্পূর্ণ মেনে চলে অলকা। তাহলে আজকে 5-6 মাস ধরে নিজের কাছেই তো এর জবাব খুঁজছে অখিল ঘোষ। বাহিরে কোথাও কিছু ঘটছে না। সন্দেহের একটা বুদবুদও ফুটে উঠছে না কোথাও। প্রতাপ দেখতে ভালো, বয়স 30-এর নিচে, মিষ্টি গানের গলা, আর চমৎকার টেনিস খেলতে পারে। তার অপরাধের সীমা ওই পর্যন্ত। অখিলকে সে ভালোবাসে, শ্রদ্ধা করে। অখিলের উপর তার কৃতজ্ঞতার শেষ নেই।
আর অলকা দেবরকে যতটুকু স্নেহ আর প্রশ্রয় দেওয়া চলে ঠিক ততটুকুই দেয়, এক কণা এক বিন্দু কিছু বেশি দেয় না তার চাইতে। সবচেয়ে বড় যন্ত্রণা সেখানেই। সন্দেহ করতে পারলে আত্মদহন ছিল, আত্মতৃপ্তিও ছিল সেই সঙ্গে। একটা তুচ্ছতম উপলক্ষ পেলেও নিজেকে ভয়ঙ্কর মূর্তিতে সে প্রকাশ করতে পারত। এক মুহূর্তে অলকার কাছে প্রমাণ করতে পারত আর কিছু না থাকলেও তার একটা পৌরুষ আছে, যা আদি, যা অবিশ্বাস্য রকমের নিষ্ঠুর। কিন্তু কোনো উপায় নেই, অলকার কাছে নিজেকে কোনো মহিমান্বিত রূপে উপস্থিত করবার উপায় নেই তার। সে হেরে যাচ্ছে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনের পর দিন। প্রতাপকে অলকা কখনো ভালোবাসবে না, কিন্তু প্রতাপের পাশে পাশে নিজের অজ্ঞাতেই সে তিলে তিলে মিলিয়ে নিচ্ছে অখিলকে। চেহারা, কালচারে, বয়সের তারতম্যে। অলকা তাকে এতদিন ভালোবাসেনি, কিন্তু এইবারে ঘৃণা করতে শুরু করছে। কি করে টের পেল? বাহিরের ব্যবহারে? না। অলকার কোনো চালচলনে? না। তবু টের পেয়েছে অখিল ঘোষ। একটা ষষ্ঠ ইন্দ্রিয় সে খবর তার মনের কাছে পৌঁছে দিয়ে গেছে। যেমন করে একটা আশ্চর্য মানসিক শক্তিতে সে শেয়ারের বাজারের তেজি মন্দির পূর্বাভাস বুঝতে পারে, যেমনভাবে জঙ্গলে শিকারে গিয়ে গন্ধ পাওয়ার আগেই জানতে পারে কাছাকাছি কোথাও বাঘ আছে। আজকে বেড়াতে বেরুনোটা উপলক্ষ মাত্র। কাল ক্লাবে সে বেয়াড়া পরিমাণে হুইস্কি খেয়েছিল, ফিরেছিল রাত 11টায়। আবছা আবছা মনে আছে, অলকা তাকে হাত ধরে নিয়ে গিয়েছিল শোবার ঘরে। অলকার ছোঁয়াটা কাল রাত্রে তার সর্বাঙ্গে কেমন যেন শীতলতার স্রোত বইয়ে দিয়েছিল। নেশার ঘোরে সারা রাত সে খেয়াল রেখেছিল অলকা নয়, একটা কঙ্কাল তার হাত ধরে এগিয়ে নিয়ে চলেছে। যন্ত্রণা কি অর্থহীন, অথচ কি অসহ্য যন্ত্রণা। শুধু কালকের রাত নয়, সারাটা জীবন এমনিভাবে একটা কঙ্কালের ঠান্ডা আঙুল আঁকড়ে ধরে সে এগিয়ে চলবে। মাংস নয়, রক্ত নয়, প্রাণের উত্তাপ নয়, একটা শীতল হাড়ের পাঁজা ছাড়া আর কিছুই পাবে না অখিল ঘোষ। কিছুই না, একটা কাজ করা যায় এক্ষুনি। গাড়িটাকে একপাশে একটু সরিয়ে দিলেই হয়। তারপর শকুনের দূরবীক্ষণে 3টে বিকৃত পিণ্ডাকার শরীর, পৃথিবীর সমাপ্তি, চিরকালের অন্ধকার। হয়তো খেয়ালের ঝোঁকে গাড়ি নিয়ে বেরুবার সময় এই সাংঘাতিক কল্পনাটেই মনের তলায় তার বইছিল অন্তঃশিলা হয়ে। কিন্তু ভালো ড্রাইভার অখিল ঘোষ তা পারে না, ইচ্ছে করলেও পারে না। তার নিপুণ অভ্যস্ত হাত মনের শাসন মানবে না। গাড়িটাকে নিচে আছড়ে ফেলবার চেষ্টা সত্ত্বেও সে পরক্ষণেই সেটাকে নিখুঁত শিল্পীর মতো সামলে নেবে। সেখানে আর একজন অখিল ঘোষ এসে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে তাকে, দখল করে নেবে স্টিয়ারিং। সেই অখিল ঘোষ এসে তার জায়গা দখল করে বসবে। 25 বছর গাড়ি চালিয়ে যে কোনোদিন একটাও অ্যাক্সিডেন্ট ঘটায়নি। খাড়া দেওয়ালের মতো পাশেই বিশাল একশিলা গ্র্যানিট, তার গা বেয়ে বসুধারার মতো বড় একটা ঝর্ণার অসংখ্য ধারা নামছে। গাড়িটা থামালো অখিল ঘোষ। কি হলো দাদা? প্রতাপের প্রশ্ন। জল নিতে হবে, গাড়ি গরম হয়ে গেছে। অখিল নেমে পড়ল। খালি একটা মবিলের টিন বের করে নিলে গাড়ি থেকে। প্রতাপও নেমে এসেছিল। সিগারেট কেস আর লাইটার এগিয়ে দিল অখিলকে। তুমি একটা সিগারেট টানো ততক্ষণ, আমি জল দিচ্ছি ইঞ্জিনে। টিনটা তুলে নিয়ে প্রতাপ এগিয়ে গেল ঝর্ণার দিকে। এতক্ষণ পরে গাড়ি থেকে অলকাও নেমে এসেছে। যেন কয়েক শতাব্দী পরে তার গলার আওয়াজ শুনতে পেল অখিল। উফ, কি ভয়ানক পথ! বুকে কাঁপুনি ধরে যায় বাপু। শুধু ভয়টাই দেখলে? অখিল অলকার মুখের দিকে সকালের পর এই প্রথম চোখ তুলে তাকালো। এর রূপটা দেখতে পেলে না? সে প্রথম প্রথম একরকম লাগতো, এখন ভারী অস্বস্তি হয়। একটু এদিক ওদিক হলেই আর দেখতে হবে না, সোজা নিচে। সিগারেট ধরাতে ধরাতে কপাল কোঁচকালো অখিল।
বেশি কি আর হবে, সবাই মিলে চমৎকার মরতে পারবো একসঙ্গে। কি কথার শ্রী, খামোকা মরতে যাব কেন বেঘরে? সিগারেটের ধোঁয়া একটা ধাক্কা মারল অখিল ঘোষের গলায়। খক খক করে বিশ্রী কাশি এলো খানিকটা। কাশি সামলে নিয়ে অখিল বলল, মরতে তোমার ইচ্ছে করে না? একেবারেই না, ওসব বাজে রোমান্স আমার নেই। রোমান্স? অখিল ঘোষের কপালটা আবার কুঁচকে এলো। মরে যাওয়ার মতো কোনো গভীর দুঃখ কখনো অনুভব করো না তুমি? কোনো দিনই না? তুলির টানে আঁকার মতো নিখুঁত সুন্দর ভ্রু দুটোকে একসঙ্গে জুড়ল অলকা। ব্যাপার কি বলো তো? কালকের নেশার ঘোর তোমার এখনো কাটেনি নাকি? ক্লাবে থিয়েটারের পার্ট নিয়েছো? অখিল থমকে গেল। অনেকগুলো কথা মুখে এসেছিল, হঠাৎ কেমন বাধা পড়ল তার উপর। অদ্ভুত রকমের শুভ্র মনে হলো অলকাকে, যার উপরে কালির একটা আঁচড় টেনে দিতেও সাহস হয় না। টিনে জল ভরে ফিরে এলো প্রতাপ। অলকার কথার শেষ টুকরোটা কানে গিয়েছিল। ব্যাপার কি বৌদি, ঝগড়া বাঁধিয়েছ নাকি অখিলদার সঙ্গে? মনের ভেতরে চাপা যন্ত্রণাটাকে লেহন করতে করতে অসহ্য হাসি হাসল অখিল। গাড়ির বনেটটা খুলতে খুলতে বলল, ঝগড়া নয় ব্রাদার, তরুণী ভার্যার সঙ্গে বৃদ্ধ স্বামীর রসালাপ চলছিল। অলকা মুখভঙ্গি করল। আহা, কি রসিকতা, সত্যযুগের হিউমার। প্রতাপ কলকণ্ঠে হেসে উঠল। তোমাকে কে বুড়ো বলে দাদা? 50-এ পা দিয়েও তুমি মিস্টার এভারগ্রিন, কিংবা এভার ব্ল্যাক। অলকা জুড়ে দিল। এভার ব্ল্যাক। একটা পিনের খোঁচা এসে লাগলো। এ রসিকতাটা সত্যযুগের নয়, কিন্তু একেবারে নির্দোষ। তবু নিজের কথা মনে পড়ে গেল অখিল ঘোষের। তার গায়ের রং কালো, নিগ্রোর মতো কালো। আয়নার সামনে দাঁড়ালে নিজের সম্পর্কে এতটুকু মোহগ্রস্ত হওয়ার কারণ ঘটে না। তৃষ্ণার্ত ইঞ্জিনে জল ঢালা শেষ করে প্রতাপ কথাটার মোড় ঘুরিয়ে দিল। বলল, এভার ব্ল্যাকই বটে। 80 বছর বয়সেও দাদার মাথার একটা চুলও পাকবে না, তুমি দেখে নিও বৌদি। বনেট বন্ধ করে অখিল গাড়িতে উঠতে যাচ্ছিল। প্রতাপ বাধা দিল। তুমি একটু জিরোও অখিলদা, আর মাইল 3 তো আমি চালাচ্ছি। অলকা সন্ত্রস্ত হয়ে উঠল। তুমি পারবে ঠাকুরপো এই রাস্তায়? দাদার শিষ্য আমি, পাকা ট্রেনিং আমার, কোনো ভয় নেই বৌদি। বিদ্যেটা যাচাই হয়ে যাক একবার। গাড়ি চলল। প্রতাপই চালাচ্ছে। পেছনের সিটে পাশাপাশি চুপ করে বসে আছে অখিল আর অলকা। অলকার মৃদু প্রসাধনের গন্ধ পাচ্ছে অখিল। নিজের কালো রোমস হাতটার পাশে অলকার নিটোল সাদা আঙুলগুলোকে কেমন অবিশ্বাস্য রকমের অপরিচিত আর সুদূর বলে মনে হচ্ছে। কালকের নেশার ঘোরটা এখনও যেন ভালো করে কাটেনি। চন্দ্রবোড়া সাপের মন্থর বিষক্রিয়ার মতো একটা চাপা যন্ত্রণা তার রক্তের ভেতর সঞ্চারিত হয়ে ফিরছে। অলকার সাদা আঙুলগুলোকে কঙ্কালের আঙুলের মতো দেখাচ্ছে। অখিল ঘোষ চমকে উঠল। মুখের দিকে সিগারেটটা পুড়তে পুড়তে প্রায় ঠোঁট পর্যন্ত এসে ছুঁয়েছে তার। সিগারেটটাকে বাহিরে ছুঁড়ে দিল। একটা ধনুরেখায় উৎক্ষিপ্ত হয়ে সেটা পাহাড়ের খাদে কলাবনের মধ্যে মিলিয়ে গেল। অলকা তাকিয়েছিল বাহিরের দিকে। কি দেখছিল, কি ভাবছিল সেই জানে। হঠাৎ তার তীক্ষ্ণ চিৎকারে কানে তালা ধরে গেল অখিলের। পরক্ষণেই বিশ্রী রকমের ঝাঁকানি দিয়ে জিপ থমকে গেল। কাত হয়ে আটকে গেল ডান দিকের পাহাড়ের গায়ে। বাঁ পাশে থাকলে এই মুহূর্তে সোজা রসাতলে গিয়ে নামত। সেই ভয়ঙ্কর একটা জেডের মাঝামাঝি উল্টো দিক থেকে একটা চায়ের বাক্স বোঝাই প্রকাণ্ড একটা লরি এসে পড়েছে। সেটাও থেমে দাঁড়িয়েছে। তার দৈত্যের মতো ইঞ্জিনটা যেন হিংস্র ক্রোধে থরথর করে কাঁপছে। লরির নেপালি ড্রাইভার মাতৃভাষায় চিৎকার করে উঠল, কেমন গাড়ি চালাচ্ছ বেকুব কোথাকার? আমার হর্ন শোনোনি? নিজে একটা হর্ন দিতে পারোনি? এক্ষুনি যে ছাতু হয়ে যেতে, সে খেয়াল আছে? প্রতাপ কাতরভাবে কি বলতে চেষ্টা করল, তার আগেই ঝংকার দিয়ে উঠল অলকা। গলার স্বরে তখনও মৃত্যু ভয় রেসের মতো কাঁপছে,
তক্ষুনি বলেছিলুম ও আনাড়ির হাতে গাড়ি দিও না, খালি টেনিস খেলতে পারলে আর গান গাইলেই কি সব পারা যায় সংসারে? ও যার কাজ তার হাতেই দাও ঠাকুরপো। আজকে সকাল থেকে এই তৃতীয়বার অলকার মুখের দিকে তাকিয়ে দেখল অখিল ঘোষ। আকস্মিক ব্রেক কষার এই প্রচণ্ড ঝাঁকুনিতে মৃত্যুর একটা ঝটকা টানে হঠাৎ যেন তার নেশা কেটে গেছে। হঠাৎ চোখের উপর ছানির মতো কি যেন সরে গেছে তার। মাথা নিচু করে প্রতাপ নেমে এলো স্টিয়ারিং ছেড়ে। অলকা তার সাদা নরম আঙুলে অখিলের মোটা কালো হাতটা চেপে ধরল। তুমি ছাড়া কাউকে আমার ভরসা নেই, কারুকে বিশ্বাস নেই, তুমিই গাড়ি চালাও। তোমার হাতে স্টিয়ারিং থাকলে কোনো পথকেই আমার ভয় করে না। ছানি সরে যাওয়া, নেশা কেটে যাওয়া চোখ মেলে এবার অখিল ঘোষ যেন নতুন করে দেখল অলকাকে। এই যন্ত্রণার 3 মাস পরে নয়, পুরো 2.5 বছর পরে, নতুন বিয়ের আসরে, নতুন শুভ দৃষ্টিতে। মেঘলা পাহাড়ের মাথায় এক টুকরো লাল আলো জ্বলে উঠেছে এতক্ষণ। সূর্য মুখ খুলছে। অলকার হাতে একটা চাপ দিয়ে অখিল ঘোষ বলল, ঠিক কথা, গাড়িটা আমিই চালাবো।